আমি আজকে আপনাদের সামনে এমন একজন ব্যক্তিকে নিয়ে হাজির হয়েছি, যিনি আমাদের বাটি অঞ্চলের একজন সাধক। যিনি অনেক গান রচনা করেছেন, অনেক স্বরস্রষ্টা, অনেক সুর সৃষ্টি করেছেন, অনেক শিল্পী সৃষ্টি করেছেন। কিন্তু আমাদের এই বাটি অঞ্চলে উনি নিভৃতে পড়ে রয়েছেন। গ্রামাঞ্চলে উনি চাইলে শহরে গিয়ে অনেক ক্যাসেট অ্যালবাম বের করে অনেক বড় হতে পারতেন, কিন্তু কোনোদিন উনি লোভ লালসার দিকে নজর দেননি। উনি শুধু তার সৃষ্টিকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে চেয়েছেন। তিনি গ্রামের ঐতিহ্য, সংস্কৃতি, মানুষের চলাফেরা, পশু পাখি সবকিছু নিয়ে অনেক গান তিনি রচনা করেছেন। কিন্তু আমরা তাকে সঠিক মূল্যায়ন দিতে জানি না। তিনিও অনেক বড় মাপের একজন গীতিকার, সুরকার। উনার হাতে গড়া অনেক শিল্পী আজ প্রতিষ্ঠিত, কিন্তু সবাই বদলে গেছে। শুধু বদলে যেতে পারেননি উনি, যাকে সবাই শহীদ রানা বলে জানে। আমি আপনার কাছে জানতে চাইবো, আপনার জীবনের প্রথম আপনি কিভাবে গানের জগতে আসলেন এবং কিভাবে আপনার মনের মধ্যে আসলো যে আমার গান লেখা দরকার? সেই ভাবটুকু কিভাবে আসলো আপনার মধ্যে? না, প্রথম তো লেখাপড়ার জীবনে আমি স্কুলে নাটক করছি। জি, নাটক করার পরে মানে এখান থেকে আমার গানের যে একটা চৈতন্য, গানের যে একটা ভাব, জি, এই নাটক থেকে পরে যাত্রাও করছি। জি। অনেক যাত্রা করছি, প্রায় ৬০-৭০টা বই করছি। এটা অবশ্য মনে হয় আপনারও কিছু জানা আছে। দেশে জি। বিদেশে আমি পাকিস্তান গিয়াও এই অনেক বই করছি। হ্যাঁ, শুনেছি আপনি নাকি অনেক বছর প্রবাসে হ্যাঁ, কাটিয়েছেন। বিদেশেও আমি বই করছি, নাটক করছি, যাত্রাও করছি। এরপরে ওইগুলারে বাদ দিয়া আমি লাস্ট জীবনে আমি ভাবলাম যে আমি হয়তো কিছু বাচ্চা কাচ্চা কিছু গান টান গাইতাম, আমি আগেই কিছু গান টান গাইতাম। এরপরে দেশে আসার পরে গ্রিস প্রায় আমি 23 বছর রয়েছি জি, বিদেশ। 23 বছর প্রবাস করার পরে আইলাম বাড়িতে। দেশে বেড়ে আইয়া চিন্তা করলাম যে আমার কাছে যাই কিছু আছে, কিছু বাজনা টাজনাও জানি, কিছু লিখতেও পারি। এরপরে বিদেশও আমি লেখছি। লেখার যে একটা অভ্যাস, এটা আমার দেশ থেকে ছিল। তখন ওই কেউ কেউ অন্য বাচ্চা কাচ্চা দেয় আমার কাছে, ওরারে আমি আস্তে আস্তে শিক্ষা দিয়া মোটামুটি যতজনেই গেছে আমার কাছ থেকে শিক্ষা অর্জন করিয়া, ওরা মোটামুটি এখন ভালো শিল্পী। আমি তারা দোয়া করি, তারা অনেক বড় বড় মাপের শিল্পী হইতো, এটা আমার দৃঢ় বিশ্বাস। ওরা যদি এরারে আমি যতটুকুই দিছি, যে কোনো শিল্পীর সাথেই হোক প্রতিদ্বন্দ্বিতা করে গান গাইতে পারবো, মানে এই ক্ষমতায় দিয়ে দিছি। আপনি তো অনেকদিন প্রবাস জীবনে ছিলেন এবং আপনি উন্নত একটি জীবন যাপন করেছেন। আপনি ইউরোপে ছিলেন, যেখানে মানুষের স্বপ্ন থাকে ইউরোপ যাবে, সেখানে সেটেল হবে, তার সন্তানদের নিয়ে এসে আরামায়েশে দিন কাটাবে। কিন্তু আপনি এত সুখের জীবন ছেড়ে এই গ্রামে পড়ে রয়েছেন। এটা না, কেন আপনার মনে হলো যে না, আমার এই প্রবাসের এত উন্নত জীবনের চাইতে আমার গ্রামের সহজ সরল জীবনে আমার ভালো? আপনার এটা কেন মনে হলো? যে প্রবাস অনেকদিন করছি, অনেক দেশ দেখছি। রাশিয়া দেখলাম, গ্রিস দেখলাম, রাশিয়া ১২-১৩টা দেশই দেখলাম। এরপরে ইটালিও গেলাম, ফ্রান্সও গেলাম, পর্তুগাল পর্যন্ত ঘুরলাম। দেশ তো অনেক দেখছি। আর এদিকে যতগুলা দেশ আছে একমাত্র সৌদি আরব, লন্ডন বাদে আমার মনে হয় যে রাশিয়াও তো ঘুরছি। দেশ দেখার মতো তো আর কোনো কিছু বাকি নাই, দেশ দেখছি, অনেক দেশেই দেখছি। তখন পয়সার যে একটা চিন্তাধারা, এগুলো আমি করছি না, দেশেও না বিদেশেও না। পয়সার চিন্তাধারাটা আমার মতো যে আমার কিসমতও থাকে, রুজি রোজগার করতে পারছি, আমার দ্বারা যথেষ্ট। এখন যতদিনই বাঁচি দেশও বাচ্চা কাচ্চা লইয়া থাকতাম, কথাবার্তা করিয়া যাইতাম, ওই মনোভাব নিয়ে এই দেশের মধ্যে চলাফেরা আর কি। আপনার হাতে গড়া তো অনেক ছাত্র আছে, যাদেরকে আপনি নিজে গান শিখিয়েছেন। অনেক ছোট ছোট বাচ্চাদের নিয়ে এসে গান শিখিয়েছেন, আজকে তারা অনেক জায়গায় গান করছে। আপনার কেমন লাগে ওদের গান শুনলে বা ওদের পারফরমেন্স দেখার পর আপনার কেমন মনে হয়? না, এটা তো আমার একটা আনন্দের বিষয়। এটা আমার একটা আনন্দের বিষয়। ওরা তখন গান করে, তখন আমার মনে হয় যে
আমার খুব একটা আনন্দ লাগে যে হয়তো আমি কিছু ওরারে দিতে পারছি। যদি আমি ওরারে শ্রম না দিতাম, ওরার পিছনে আমি না কাটতাম, তাহলে ওরা এত উপরে দেওয়ার কথা না। আপনি যে এত গান লিখেছেন এবং গান বাজনা করেছেন, অনেক শিল্পী তৈরি করেছেন, সমাজ থেকে কি আপনার কোনো বাধা আসে নাই? না, আমাদের গ্রাম থেকে বা আমাদের এলাকা থেকে আমি এমন কোনো বাধা আজ পর্যন্ত আমি পাইছি না। এই যে 5টা 7টা মেয়েও আমার বাড়ি সবসময় রয়েছে। আমার পরিবার থেকে বা আমার যে আশেপাশে যারাই আছে আমার গ্রাম থেকে কোনোদিন কেউ আমারে এমন কোনো বলছে না, অথচ আমার সাঁতার করে পাই, যেহেতু ওটা একজন অনেক সরল সোজা মানুষ আসলা। উনি আমার একদিন কইছেন না যে তুমি এখানে ওরারে লইয়া গান টান করো এই সেই। তবে এই দিক থেকে অথচ আমার মায়ও আমি যদি ওরারে লইয়া গান বলছি, আমার মায়ও তারও বইয়া শুনতেন। বর্তমানে বর্তমানে যে আমার ওয়াইফ হাবিজ চাপ, উনার কাছ থেকেও কোনোদিন আইছে না বা আসে নাই, বা একদিনও আমারে বলছে না যে গান এই এই যে তুমি লেখো বা এই যে তুমি এগুলা করছো, এগুলা হয়তো ঠিক না, এগুলা আজ পর্যন্ত আমি পাইছি না। তাহলে আপনি আপনার আশেপাশের সবার কাছ থেকে আপনি সহযোগিতা পেয়েছেন, কোনো সহযোগিতা বাধা বিপত্তির সম্মুখীন হন নাই না কখনো? কোনো সময়। আপনার অনেক কথাই শুনলাম। আসলে মানুষের জীবনের গল্প এত সহজে 2 মিনিট 10 মিনিটে বলে শেষ হয় না। আপনি অনেক শর্টকাটে বললেন। আপনি আপনার মন থেকে আপনি আমাকে একটি গান শোনান, যাতে আপনার যে ভক্ত অনুরাগীগণ আছে বা আপনার সৃষ্টি যে শিল্পীগুলো আছে, ওরাও যাতে আপনার এই স্মৃতিটুকু জানতে পারে, সেই বিষয়ে আপনি একটি গান শোনান। আচ্ছা, তাহলে একটা গান। আপনার পছন্দের, একান্ত হুম, আপনার মনের পছন্দের একটি গান আচ্ছা, গান। পশু পাখির মধ্যে তো সবাই গান লেখছে। জি। আমার আমার এলাকার বা জ্ঞানী গুণী যারা গীতিকার ছিলেন আমাদের এলাকায়, সবাই একটা দুইটা তিনটা চারটা করে অবশ্যই গান লেখছে। ভাবলাম যে আমি এক দুইটা গান লিখি। হুম। আচ্ছা, যাই হোক, আপনার সামনে গানটা আমি এমনি এমনি মুখে বলি। জি জি, এমনি বলেন। রাবণ রাজার দাওয়াত পাইয়া বানর ঝুলে গাছের ডালে, নাচে তালে তালে বানর নাচে তালে তালে। 10 মন্ডু রাবণ রাজা বলছে মিষ্টির তালে, শ্রীগাল কুকুর গাল ফুলাইয়া ঝগড়া করে, বাঁশের তলে নাচে তালে তালে বানর নাচে তালে তালে। আবার পেসকুনায় কয় আমি রাজা ভোট দিয়েছে দলে, হ্যাঁ, হুম। বন্দুক নিয়ে দাঁড়াই গেলে কি করবে, দূর বিড়ালে নাচে তালে তালে বানর নাচে তালে তালে। রাবণ রাজার দাওয়াত পাইয়া বানর ঝুলে গাছের